হোমিওপ্যাথি পাঠচক্র গ্রুপের আলোচনা শুরু হবে। আজকে প্রথম বিষয় জেইচ অ্যালেনের দ্য ক্রনিক মাইজমস উইথ রেপারেটরি বই থেকে সাম অফ দ্য ওয়েজ ইন উইচ আ সাপ্রেশন মে টেক প্লেস চ্যাপ্টার। হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আলোটা কেমন হচ্ছে বলতে পারবো না। এবার জানলার সামনে বসেছি তো। আচ্ছা, দীপেন, এই প্রথমে এই যেই চ্যানেলেরটা এটা আলাদা করে করবে, আর ওই ব্যাটারি ওইটা আলাদা করে করবে। হ্যাঁ, সুমাল্য, শুনেছো ব্যাপারটা? হ্যাঁ। আলাদা করে করবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আমরা পড়ছি যেই চ্যানেলের ক্রনিক মায়াজম থেকে পড়ছি। অ্যাকচুয়ালি যেই চ্যানেল ব্যাখ্যা করেছেন, হ্যানিম্যানকেই ব্যাখ্যা করেছেন, অন্য কিছু নয়। এবং আজকে আমি একটু যেই চ্যানেলকে আমি একটা জায়গায় একটু কন্ট্রাডিক্ট করব, অবশ্যই লজিক্যালি করব, অবশ্যই লজিক্যালি করব। ফলে ব্যাপারটা হচ্ছে কি, এগুলো আমাদের একটু বুঝে করতে হবে। কারণ হোমিওপ্যাথিটা বোঝার বিষয়, মুখস্থর বিষয় নয়, মেমোরাইজের বিষয় নয়। এবং উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। জানিয়ে আমি দু চারটি কথা শুরু করছি। হোমিওপ্যাথি হচ্ছে বোঝার বিষয়। পেশেন্টকে সময় দিন, পেশেন্টের কথাগুলোকে বিচার বিশ্লেষণ করুন, তবে মায়াজম চিনতে পারবেন। আর সময় না দিলে পরে ওই মুখস্থই হবে, ও মুখে বলেছে এই মায়াজম হই, ওই মায়াজম হই। বহু সিমটম আছে, তিনটে মায়াজমেরই হয়। তখন আপনি কি দিয়ে লাগাবেন এটা ইমায়াজম না ওটা ইমায়াজম? প্র্যাকটিক্যালি ব্যাপার হচ্ছে যে হোমিওপ্যাথি সমাজে যে বইগুলো, বাজারে যে বইগুলো আছে, অধিকাংশই তারা কলি করেন অথবা বোঝেন না, এরকম লোকেদের লেখা। বাজারে রমরমা চলছে, কিন্তু নাম তো করা যায় না। তো ওই জন্যই আমি সবসময় কি করেছি, অথেন্টিক বই যেটা, যে বইটা অথেন্টিক সেটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এবং শিখবেন কিভাবে রোগীর কথা থেকে, রোগীর ভাষা থেকে, রোগী কেন এটা বললো, এই জায়গায় কেনটা থেকে, উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য কি, বৈশিষ্ট্য লুকিয়ে আছে, সিমটমের গতিটা কি রকম, কি গতিতে আসছে, তার তীব্রতা কত, এই সবগুলো মিলিয়ে আমাদের ভাবতে হবে একটা সিমটমে। বারবার এই কথাগুলো বলি, কেননা হ্যানিম্যান তো বারবার বলেছেন সিঙ্গেল সিঙ্গেল মেডিসিন করতে। তা হ্যানিম্যান বলেছেন, অনেক চিকিৎসকও বলেছেন সিঙ্গেল করো, সিঙ্গেল করো। কজন সিঙ্গেল করে? করে না তো। যেহেতু আমাদের ভোঁতা মাথায় ঢোকে না, সেই জন্য বারবার একই কথা বলি, এতে অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু আমি অপরাধ। আমি হ্যানিম্যানের শিক্ষাকে গ্রহণ করেছি এবং সেই সেই জন্য বারে বারে এই জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আপনারা ভাবুন আপনারা কি করবেন। এবং আজকাল তো হাজারটা মায়াজাম আবিষ্কার হয়ে গেছে, হয়তো আরো কয়েক হাজার হবে, চিন্তার কোনো কারণ নেই। এইসব মানুষগুলো প্র্যাকটিক্যালি আবিষ্কারের নামে যেটা করে, এদের গন্ডগোলটা কোথায়, এটা একটু বলা দরকার আছে, না বললে হবে না। সেটা হচ্ছে কি, আপনি হোমিওপ্যাথি যদি অর্গানন যদি পড়েন, অর্গাননের প্রত্যেকটা সূত্রের সঙ্গে, প্রত্যেকটা সূত্রের একটা ইন্টার লিঙ্ক আছে, কোনো না কোনো জায়গায় লিঙ্ক আছে। সেটা যদি আপনি বুঝতে পারেন, তবেই অর্গাননটাকে আপনি বুঝতে পারবেন সার্বিকভাবে। নাহলে কিন্তু এক একটা উদাহরণ থেকে এক একটা গন্ডগোলে পড়বেন। যেমন ব্যাপার হচ্ছে কি, যে হ্যানিম্যান ডোজ নিয়েই বলছি। হ্যানিম্যান ডোজ নিয়ে এক জায়গায় পপি সিড বলেছেন মিনিমাম ডোজ, আবার 50 মিলিগ্রাম বলতে গিয়ে 1 চামচ বলেছেন। হুম, এ কথা বলেছেন। আবার এক জায়গায় এরকম বলেছেন, হোমিওপ্যাথি ওষুধকে এত ছোট করা যায় না যে তাকে সে কাজ করবে না। এক জায়গায় তিনি কি করেছেন বলছে, ফিউ নার্ভ এন্ডিংস এর কথা বলেছেন। হ্যাঁ, এক জায়গায় এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলেছেন। এবার এক একজন কি করেছেন, ওই এক একটাকে ধরে নিয়ে সে ডেভেলপ করতে শুরু করে।
তাতে তো গন্ডগোল হয়ে যাবে। অর্গানের এই যে ইন্টারলিঙ্ক, পরস্পরের মধ্যে এই যে সম্পর্ক, ভালোবাসাটা যেটা, এটা যদি না থাকে তাহলে কি করে অর্গান হোমিওপ্যাথি হলো কি করে? এই যেমন আগেতে 51 পরিবার ছিল, হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা লিঙ্ক ছিল, সেই লিঙ্কটা তো এখন নষ্ট হয়ে গেছে। তার ফলে কি মানুষের ভালো হয়েছে? ভালো হয়নি তো, মানুষ তো ছত্রাকার হয়ে গেছে, মানুষ তো শান্তিতে নেই। হোমিওপ্যাথির ক্ষেত্রে যখন এই লিঙ্কটা, অর্গানাল লিঙ্কটা যখন আপনি আর পাবেন না, তখন কিন্তু আপনিও উল্টো পাল্টা কাজ করবেন, মানে হোমিওপ্যাথিটা ছত্রকার করে দেবেন। এবং এই সব পণ্ডিতেরা, এরা এক একজন এক একটা মেথড তৈরি করছেন, হ্যাঁ করুন, খুব গবেষণামূলক মেথড হলো। মেথড হওয়ার পর কি হলো না, তার কিছু অনুগামী সংখ্যা হলো, তিনি অনেক রোজগার করলেন, তিনি অনেক সুনাম কিনলেন গবেষক হিসেবে, ইত্যাদি ইত্যাদি। অনেকে আজকাল হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথ কথাটা বলে না, গবেষক কথাটা বলতে খুব ভালোবাসে এরা। খুব ভালো কথা। দেখবেন একজন একটা মেথডের সঙ্গে আরেকটা মেথডের দেখেন আকাশ পাতাল পার্থক্য। এবার আপনি বলুন দেখিনি যে হোমিওপ্যাথিতে, এই যে আমি উদাহরণটা দিলাম ডোজের, এখানে পার্থক্যটা, এখানের মধ্যে একটা ইন্টারলিঙ্ক আছে। ইন্টারলিঙ্কটা হচ্ছে যে মিনিমাম ডোজ, কতটা মিনিমাম ডোজ তুমি দিতে পারো, সেইটা বোঝাবার জন্য এক এক জায়গায় এক এক রকম ভাবে তিনি বলেছেন। আগে প্রাথমিক উদাহরণটা দিয়েছেন প্রথম দিকে, যে একটা পপি দানা দিলেই হবে, কিন্তু পপি দানা দিয়ে যখন আমরা ঝাড় খেয়েছি, তখন আমরা ফেলে দেওয়া ডোজ আবিষ্কার করলাম। আবিষ্কার মানে আমরা করলাম বলতে, এটা বললে খুব অন্যায় হয়ে যাবে, এটা আমার গুরু ডাক্তার কেশি দাস করেছে। তাহলে বুঝতেই পারছেন যে এইটা যদি করে থাকেন, তাহলে তাহলে হ্যানিম্যানের যে এই কথাটা, হোমিওপ্যাথি ডোজকে এত মিনিমাম করা যায় না যে কাজ করবে না, তাহলে এই কথাটার সঙ্গে ট্যালি তো করে গেল। তাহলে আমি যে গবেষণা করে যেটা বার করব, দেখা যাবে হ্যানিম্যান কোনো না কোনো জায়গায় সেটা বলে রেখে দিয়েছে। তাহলে এটা তো গবেষণা নয়, এটা তো চৌর্যবৃত্তি, চুরি করা, নিজের নামে চুরি করা, কি অর্গানন থেকে চুরি করে মানুষকে বিভ্রান্ত করা। আসুন এবার মূল জায়গাটা চলে আসি। এবং যেই চ্যানেল, কেউ আমি একটা জায়গায় একটু কন্ট্রাডিক্ট করব, কিন্তু সেই কন্ট্রাডিক্টের মধ্যে অশ্রদ্ধা থাকবে না। কারণ যেই চ্যানেলের নামকরণে কিছু গন্ডগোল থাকলেও যেই চ্যানেলের অবজারভেশনে গন্ডগোল নেই, অবজারভেশন পাওয়ার তার অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা নিয়ে আমাদের কি একজন ভিডিও খুলে বসে আছেন, ভিডিওটা বন্ধ করুন। এইবার আমরা আসি, ইট ইজ আওয়ার ল্যাক অফ নলেজ of this latent or quiescent state that the miasm assume in any organism that produce those multiple and mysterious processes known as pathology that deceives us, যেটা আমাদের প্রতারণা করে। এখানে কি বলছে? ল্যাক অফ নলেজ, আমাদের জ্ঞানের অভাব আছে। লেটেন অ্যান্ড কুইসেন্ট, লেটেন মানে কি সুপ্ত, কুইজেন্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। লেটেন কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয় নয়। যেমন ধরুন আপনি ভয় পেলেন, ভূতের ভয় পেলেন, হ্যাঁ, যেই আপনি ইয়ে, কিরে কি হলো, না বাবা তুমি আসো, আমার ভয় লাগছে, তা বাবা ঠিক আছে আমি যাচ্ছি, বাবা তো গেলও না, ঠিক আছে বাবা যাচ্ছি বলছে, অ্যাসুরেন্সে সে কিন্তু চলে আসলো। এই এই যে ভয় পেলো, এই ভয় পেয়ে তার কিন্তু কোনো রকম ক্ষতি হলো না, বা কোনো রকম অসুস্থ হলো না। তাহলে বোঝা গেছে এই যে ভয়টা, যেটা এটা হচ্ছে লেটেন্ট সরারিয়ে, তারপর তার এই ভয়টা থাকছে না, এই ভয়টা থাকছে না। মানে অ্যাক্টিভ যখন হবে, তখন ওই ভূতের ভয়টা পেয়ে সে অসুস্থ হয়ে পড়বে। বোঝা গেছে ব্যাপারটা, পার্থক্যটা কোন জায়গাটা। এইগুলো তো বোঝার বিষয়, এবং যার জন্য এইটা হচ্ছে হ্যানিম্যান, যার জন্য এই এক্সাইটিং কজগুলোর ক্ষেত্রে বলেছেন ওটাকে বাদ দেওয়া যাবে না, ওটাকে ধরে করতে হবে। তাহলে এই যে মায়াজমের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা, যেটা আমরা বুঝতে পারি না, এবং এটাই কি করে মাল্টিপল অ্যান্ড মিস্টেরিয়াস। মাল্টিপল মানে অনেক প্রকার, হ্যাঁ, আর মিস্টেরিয়াস মানে রহস্যময়। বহু বহু রিপোর্ট, বহু প্যাথোলজিক্যাল রিপোর্ট বা আপনি দেখবেন ওষুধ রোগ খুঁজে পাচ্ছেন। বহু ঘটনা আজকাল ঘটবে, এটা আরো ঘটবে, ক্রমশ ঘটছে। আমরা আজকে ধরুন আমার 40 বছর হলো, প্রথম জীবনে যেরকম হতো না। আমি তো এখন ল্যাবরেটরি টেস্ট ইয়েকেও ভরসা করতে গেলে আমাকে ভাবতে হয় যে ভরসা করবো কি করবো না, ভালো করে বুঝে নিয়ে তবে আমি ওটাকে ভরসা করি।
তাহলে ব্যাপারটা হলো কি, যে এই যে প্যাথোলজিটা কি দিয়ে তৈরি হচ্ছে, এই যে লেটেন আর কুইজেন্ট, এই যে মায়াজম যেটা, তারপরে মায়াজমের একটা স্টেট, সুপ্ত আর হচ্ছে কুইজেন্ট মানে নিষ্ক্রিয়। এইবার দেখুন, এখানে একটা মজার ব্যাপার আছে। সুপ্তটা কখন অ্যাক্টিভ হয়ে যাবে? যেমন আমি ভূতের ভয় মোটামুটি একটা টুকটাক পান, এটা সুপ্ত। আপনি এবার অন্ধকারে আপনি কোনো কারণে বেরিয়ে কিছু একটা দেখলে ভয় পেয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লেন, তাহলে অ্যাক্টিভ সোরার এখানে চলে আসবে। তাহলে অ্যাক্টিভ সোরা যখন চলে আসবে তখন কিন্তু আপনার ডিজিজটা প্রডিউস করবে। আর এই যে সুপ্ত যেগুলো আছে, এই সুপ্তগুলো ওই ডিজিজ প্রডিউস করবে না, বা আপনার কোনো রকম অসুবিধা করবে, ওই যেটুকু হলো ওইটুকু ওইটুকু, তারপর সে আর থাকবে না। এই যে ব্যাপারটা যেটা, এইটা হচ্ছে কিন্তু সুপ্ত। এবার যদি তার ভূতের ভয়টা যদি দিনের বেলাতেও যদি হয় একা থাকলে, তখন কিন্তু এটা সুপ্ত আর রইল না। বোঝা গেছে ব্যাপারটা? এটা অ্যাক্টিভ হয়ে গেল, কন্টিনিউয়াস কনস্ট্যান্ট একটা ভয়ের মধ্যে এটা চলছে। তাহলে বোঝা গেছে এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে হবে রোগীর কথা দেখে, রোগীর কথা শুনে আপনাকে বুঝতে হবে এটা এটা সুপ্ত অথবা সুপ্ত নয়। এইবার দেখুন, পেশের এই যে প্যাথোলজিক্যাল যে স্টেট গুলো যেগুলো আপনি পাচ্ছেন, এগুলোকে এখানে কি বলছেন, মায়াজমেরই একটা স্টেট। মায়াজমে কিন্তু এই প্যাথোলজিটা তৈরি করছে। অথচ আমরা প্যাথোলজি পড়তে গিয়ে অনেক পণ্ডিতি করি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা কজন ওই প্যাথোলজিটাকে অ্যানালাইসিস করতে পারবো মায়াজমেটিক? হ্যাঁ, এই হচ্ছে মুশকিলের জায়গা। এটা করতে গেলে তো বিপদ হয়ে যাবে। আমি বরং বলি, এটা প্রয়োজনে নিশ্চয়ই করবো, আমি বরং বলি রোগীটাকে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। রোগী কিন্তু আপনাকে অ্যানালিটিক্যাল স্টাডি করার জন্য সে সিমটম দিয়ে যাচ্ছে, সে বলে যাচ্ছে, কিন্তু আপনি নিতে পারছেন না, কারণ ডিউ টু ল্যাক অফ নলেজ। এই ল্যাক অফ নলেজ বলেই তো হোমিওপ্যাথি সমাজ খেপে যাবে। এই ভাই তুমি এটা ভুল করেছো, বাবারে সে আপনাকে তো ছিঁড়ে খাবে। এখানে কেউ ভুল করে না, আর এখানে কেউ কম জানে না, সবাই বেশি জানে। কিন্তু এখানে যেই জানেন কি বলছে, ল্যাক অফ নলেজ। যেই চ্যানেল বলছে তা তো নয়, আমাদেরও ল্যাক অফ নলেজ এখন অনুভব করছি। নাহলে এই বুড়ো বয়সে দুপুরে ঘুম নষ্ট করে এইসব আলোচনা করতে আসি আমরা কেন? কারণ আমি মনে করি আপনারা যেমন শুনছেন, আপনারা যেমন উপকৃত হচ্ছেন, পাশাপাশি এইটা আলোচনা করার জন্য আমাকে তো স্টাডি করতে হচ্ছে। এবং এটা ঠিকই যে আমি স্টাডিগুলো অনেক আগে করেছি, সেই যে স্টাডিগুলো করেছি তখনকার স্টাডি করে যা বুঝেছি, এখনকার স্টাডি করে আকাশ পাতাল বোঝার পার্থক্য হয়ে গেছে। আমি ঠিক আপনাদের এই কথাটাই আপনাকে বলতে চাইছি, যে 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 অথেন্টিক বইগুলো, এগুলো মাঝে মাঝে একটু স্টাডি করতে হবে। স্টাডি করলে দেখবেন আপনি, ধরুন এখন স্টাডি করলেন, 2 বছর পরে আবার স্টাডি করলেন, কি 1 বছর পরে স্টাডি করলেন, তখন দেখবেন যে যে জায়গাগুলো একটু অস্বস্তি হচ্ছিল, অসুবিধা হচ্ছিল, সেটা বুঝতে পারছেন। তার মানে আপনার নলেজটা বেড়েছে। এটাই স্বাভাবিক। আপনি যদি সৎভাবে প্র্যাকটিস করেন, আপনার নলেজটা ধীরে ধীরে ডেভেলপ করবে। এই ডেভেলপটা করলে তবে তো আপনি বুঝতে পারবেন। আমি এই যে চ্যানেলের বই, আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলাল আমাকে বললেন 1 মাস পর, কি রে পড়েছিস? হ্যাঁ পড়েছি। প্রশ্ন কিছু বলে, অনেক প্রশ্ন আছে, তুই কিছুই পড়ছিস, আবার পড়। এরকম করে অনেকবার পড়ার পরে লাস্টে গিয়ে আমি বললাম, দেখুন আপনি তো আমাকে কায়দা করে করে শুধু পড়াচ্ছেন, না পড়লাম ঠিক আছে, কিন্তু প্রশ্নগুলো উত্তর কে দেবে, বা এখন তো প্রশ্ন কটা আছে? আমি লাস্টে আমার মনে আছে 4-5টা আছে। বলে তারা তুই পড়িস না, আরো ভালো করে পড়। পড়তে পড়তে একটা সময় গিয়ে বলে, আমার একটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন আছে? এই সিউডো সোরা কথাটা কি করে হয়, আর টিউবারকুলার এই যে আবিষ্কারটা, টিউবারকুলার একটা স্টেট, এখন তো টিউবারকুলার মায়াজম বানিয়ে বানিয়ে সব কেলেঙ্কারি অবস্থা করে ফেলেছে। সব ওই যে বললাম, যে ওই যে আবিষ্কার গবেষণা লিঙ্ক নেই, কার সঙ্গে কার লিঙ্ক নেই। তখন আমি বলে, সিউডো কি করে, সোরার মতন জিনিস ফলস কি করে হয়? ইয়াস, ইউ আর কারেক্ট। এগুলোকে সিপিলিটিক স্টিগমা ধরবি, কারণ এটা সোরা একা তৈরি করতে পারে না। এর সঙ্গে সিপিলিস থাকলে পরে তৈরি করতে পারে, বা যদি সাইকোসিস থাকে তখন সেটাও তোর সাইকোসিস ধরবি, সাইকোটিক ধরবি। এই যে ছোট্ট শিক্ষাটা দেওয়ার জন্য আমাকে উনি কয়েক মাস ঘুরিয়েছেন, কিন্তু আমার কপাল ভালো যে আমার সেই ইগোটা ছিল না, যে আমাকে ঘোরাচ্ছেন, উনি শেখাতে চাইছেন না, আমার প্রেস্টিজে লেগে যাচ্ছি। এই প্রেস্টিজটা আমার একটু কমই আছে, এই প্রেস্টিজটা কম ছিল বলে আমি শিখতে পেরেছি।
আজকে যদি তপন কাজিলাল আমার জীবনে না আসতেন, তাহলে হোমিওপ্যাথিটা আমি এই আর্টিস্টিক জায়গায় কখনোই আসতে পারতাম না। এটা আমি একদম ওপেনলি স্বীকার করি। অনেকে স্বীকার করতে লজ্জাবোধ করেন, কারণ তাতে তার কোয়ালিটি কমে যাবে। আরে বাবা, তিনি যে আমাকে ওই যে শিখিয়েছেন, একটা যখন আসে তখন বললো তুই ঠিক করেছিস, তার আগে পর্যন্ত বলছেন পড়েন নাই। চিন্তা করে দেখুন, এইসব গুরু পাওয়াও তো মুশকিল জীবনে, এগুলো তো একটা ভাগ্যের বিষয়। তার ফলে যেই চ্যালেঞ্জ এইবার হচ্ছে কি, যেই চ্যালেঞ্জ কি করেছেন, হ্যানিম্যানকে কোট করেছেন। হ্যানিম্যান কিন্তু সোরাটাকে খুব ভালো লিখতে পেরেছেন, সাইকোসিস আর সিপিলিস লিখে যেতে পারেননি। মানে সেই কাজটা কিন্তু প্রথমে যেই চ্যালেঞ্জ করেছেন সবচেয়ে ভালো কেন্টো করেছেন। কেন্টের ম্যাথমেটিকার মধ্যে পাবেন, যদি কেন্টের ম্যাথমেটিকা তো সব বাদ দেয়, ওটাকে বলে ফালতু, ওটাকে সবাই এড়িয়ে চলে, ভয় এড়িয়ে চলে। দীপেন, থ্যাংক ইউ। তুমি যে কি করে দাও আমি জানি না সব কায়দা, তবে তোমার কায়দাটা আমার খুব ভালো লেগেছে, একদম মূল জায়গাটা তুমি দিয়ে দিয়েছো। তাহলে কি হলো, এই প্রতারক, আমরা তাই, আমরা তাহলে কি হচ্ছে, এই যে প্যাথোলজি যাতে এটা আমাদের প্রতারণাও করে, করে বই কি, it is often very difficult to see the connecting link between the two. কানেক্টিং লিঙ্ক, দেখো কানেক্টিং লিঙ্ক, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা বলার জন্যই আজকে এতগুলো কথা বলেছি। আমার কোনো মেথডওয়ালার বা সোকল গবেষণা ঢাক পেটানো গবেষকদের বিরুদ্ধে বলার ইচ্ছে আমার বিন্দুমাত্র ছিল না, কারণ ব্যক্তিগত শত্রুতা আমার কারোর সঙ্গে নেই। আমি এই কথাটা বলবার জন্য উদাহরণ দিই, কারণ আপনি বিভিন্ন মেথডের প্রতি আকৃষ্ট হন তো। অমরনাথ চক্রবর্তী এইসব বই থেকে বলছে ওরে বাবারে এ তো বড় কঠিন, অনেক করতে হবে, এ অনেক কঠিন, কবে আমি রোজগার করবো তার ঠিক নেই, এই সহজ মেথডে আমাকে যেতে হবে। এই তো এইভাবে এই লোভটাই তো আপনাকে শেষ করে দেয়। আমি জাস্ট এখানে যারা আসছে তাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে চাইছি, বুঝে কাজ করুন, না বুঝে কিছু করবেন না। চারিদিকে এই ফাঁস পাতা আছে হোমিওপ্যাথি সমাজে। কি হচ্ছে লিঙ্ক বিটুইন দ্য টু, or trace out the lineage from one disease state to another। বলছে যে এই যে একটা ডিজিজ স্টেট থেকে আরেকটা ডিজিজ স্টেট, এই যে লাইনের স্টেটের মধ্যে বংশ, তার মানে কি, বংশ বলতে কি, কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে হলো, এই লিঙ্কটাই পাওয়া যাচ্ছে। এটা সত্যি কথাই। দেখুন, আপনি দেখুন এই যে সিস্টেম অফ মেডিসিন, যেটা সোকল মডার্ন সিস্টেম অফ মেডিসিন সোকল, সেখানে কিন্তু লক্ষ্য করে দেখবেন একটা ডিজিজের সঙ্গে আরেকটা ডিজিজের কোনো লিঙ্ক নেই, প্রত্যেকটাই আলাদা। অথচ তারা জীবন বিজ্ঞান, ফিজিওলজি বলছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে, এই কথাটা বলছে। অথচ চিকিৎসার রোগের ক্ষেত্রে সেই লিঙ্ক আমরা খুঁজে পাচ্ছি না, বা লিঙ্কটাকে আমরা অস্বীকার করছি। একজন সুনীল কুমার, আপনি ভিডিওটা বন্ধ করুন। সুনীল কুমার, ডাক্তার সুনীল কুমার, আমি ভিডিওটা বন্ধ করুন। দীপেন, তাহলে কি হলো, এই লিঙ্কটা পাওয়া যাচ্ছে না। আপনারাও দেখবেন এই লিঙ্কটা পায় না বলে একটা লোকের যদি 5টা যদি রোগ থাকে 5টাই ওষুধ দেয়। আমরা যদি লিঙ্কটাকে বার করি, রেকর্ডিং করে লিঙ্কটা বার করে আমরা একটা ওষুধ দেবো, তাহলে বোঝা গেছে ব্যাপার কেমন, কেন আমরা সিঙ্গেল দেবো, লিঙ্কটাকে বার করতে হবে। দীপেন, ডাক্তার সুনীল কুমারকে বলা হচ্ছে, উনি কিন্তু ভিডিওটাও বন্ধ করছেন না, ব্যবস্থা করো, চোখের সামনে খুব অস্বস্তি লাগে। আচ্ছা, হাউ সাইটেড we are this latent disease process are slowly developing day by day। এই যে লেটেন্ট ডিজিজ প্রসেস, এটা তো অ্যাক্টিভ প্রসেস নয়, লেটেন্ট, স্লোলি ধীরে 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 এটা ডেভেলপ করছে। তাহলে আজকে যে রোগটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আজকেরই রোগ নয়, তার আগে প্রিকন্ডিশন তৈরি হয়ে আছে, নাহলে এটা সম্ভব নয়। হ্যাঁ,
day by day, but we do not see the markings or tracings. কেন? লেটেন্ট তো, অ্যাক্টিভ হলে তো সে সিমটম তৈরি করবে, ওইভাবে সিমটমটা তৈরি করবে, যেটাকে শো করাবে, কিন্তু শো করবে না তো। এই যে শো করবে না, এই আমরা এগুলোকে দেখতে পাই না, কি তার ভেতরে কি কাণ্ড কারখানা চলছে, কিভাবে তার রোগটা উৎপত্তি হচ্ছে, এগুলো কিছু সাইন সিমটম তো থাকবে, সেটা থাকে না। সেটা কিসের জন্য হয়? পারহ্যাপস সোরা অর সাম আদার মায়াজম অল দি ওয়ে অ্যালং। হয় এটা সোরার দ্বারা হয়, অথবা অন্য মায়াজমের দ্বারা হয়। মানে এই যে লেটেন্ট কন্ডিশন, দেখুন লেটেন্ট কন্ডিশনের একটু অন্যভাবে ভাবুন। লেটেন্ট কন্ডিশনটা হলে কি হচ্ছে, সেখানে তো আপনার ইন্টেন্সিটি কম থাকছে, তো অ্যাক্টিভ হলে তো ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে। আপনি যখন নিষ্ক্রিয় হয়ে পড়ছেন, বা আপনি যখন মানে কি চুপ হয়ে পড়ছেন, সংসারে এমন ঝামেলা হচ্ছে, আপনি মুখ বুঝে গেলেন, মুখ বুঝে গেলেন মানে লেটেন্ট হয়ে গেলেন, সুপ্ত হয়ে গেলেন, তার মানে কি সংসারে অশান্তি কমে গেল? কমলে তো না। আমি ঠিক এই উদাহরণটা দিয়ে আপনাদের বলতে চাইছি। এরপরে তিনি বলছেন, হেয়ার ইজ এ কেস অফ এপিলেপসি, একটা এপিলেপসির কেস, একটা এপিলেপসির কেস। এপিলেপসি তো আমরা জানি, এপিলেপসির অনেক কিছু আমরা এপিলেপসি সম্পর্কে বলতে পারবো, প্র্যাকটিস অফ মেডিসিন পড়লে জানা দরকার আছে সেটা। উইথ নো অ্যাপারেন্ট কজ, কোনো অ্যাপারেন্ট কজ পাওয়া যাচ্ছে না, কোনো অ্যাপারেন্ট কজ পাওয়া যাচ্ছে না। দেখুন এই কথাটা জেইচেন অ্যালেন বলছেন। আমি আপনাকে একটা ঘটনা বলি, এই এপিলেপসি নিয়ে আমার যেটা মনে পড়লো, যেটা এটা ডক্টর কেশি দাসের চেম্বারে একটা ঘটনা। তার কাছে এসছেন পিজির নিউরোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার একমাত্র মেয়েকে নিয়ে এসছেন। তিনি পড়াশোনা, মেয়েটি পড়াশোনা আর করতে পারছে না, পড়াশোনা টোটালি বন্ধ হয়ে গেছে তার ওই এপিলেপটিক ইয়ের জন্য। ওষুধপত্র খেয়েও তার এপিলেপসি বন্ধ করতে পারেনি, দিনের মধ্যে অন্তত এক দুবার তো হবেই। উনি সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়ে স্যারের কাছে এসছেন। এইবার দেখুন উনি সব রিপোর্ট দিচ্ছেন, কি রিপোর্ট না, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনাদের যত যত রিপোর্ট যা ছিল, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার খুঁজে খুঁজে কি বার করলেন, একটা মুভি দেখছিল, সেই মুভিতে একটা বাচ্চাকে অপহরণ করা হয়েছে। সেই অপহরণ করার পর বাচ্চাটাকে যখন সে ছুরি দিয়ে মারতে যাচ্ছে, যখন তখন নায়ক এসে লাথি মেরে ছুরিটাকে আকাশে ইয়ে করে দেয়। তা যখন ওই ছুরিটা দিয়ে মারতে যাচ্ছে, তখনই বলছে, বাপি ওকে মারতে যাচ্ছে কেন, ও কিছু তো করেনি, ওর তো লাগবে, এই বলতে বলতে ও সেন্সলেস হয়ে যায়। এই তার শুরু। দিস ইজ দ্য এক্সাইটিং পার্ট, দিস ইজ ডেফিনেটলি শরিক কজ। শরিক কজ ওরা মানবে কেন? ওরা তো এইগুলো বোঝে না, বোঝে না বলে ওদের তাহলে কি হবে, রিপোর্ট করে বলবে আমরা কিচ্ছু পাচ্ছি না। তার মানে কি, এটাকে যদি একটু ভদ্র ভাষায় যদি বলি, অ্যাপারেন্ট কজ কিছু পাওয়া যাচ্ছে না, অ্যাপারেন্ট কজ কিছু পাওয়া যাচ্ছে। আমরা এরকম অনেক সময় চিকিৎসা করতে গিয়ে দেখি অ্যাপারেন্ট কজ পাওয়া যাচ্ছে। হতাশ হবার কিছু নেই, পেশেন্টটাকে ঘাটাঘাটি করুন, ভালো করে সময় দিন, খোঁচান, দেখবেন ডাইনামিক কজ বেরিয়ে আসবে। অধিকাংশ ক্ষেত্রে পেয়ে যাবেন, অধিকাংশ ক্ষেত্রে পেয়ে যাবেন। পেশেন্ট যদি বেঁচে যদি থাকে, পেশেন্ট নিশ্চয়ই তার আরোগ্যের লক্ষণ সে দেখা দেবেই, দেখায়। আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে আমাদের দোষ, কারণ আমরা সেইভাবে তৈরি নই। আমরা জানি না যে কোথায় হাত দিলে পরে কি পেতে পারি, এই নলেজটাই তো আমাদের অনেকের নেই। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। এই যে এপিলেপসির যে এই যে কেসটা যেটা আছে, এপিলেপসির ক্ষেত্রে, হ্যাঁ এপিলেপসি উইথ নো অ্যাপারেন্ট কজ কামিং অন ইন এ বয় অ্যাট পিউবার্টি। এবার এই কিশোর বয়সে এই বাচ্চাটির ক্ষেত্রে এটা কোনো অ্যাপারেন্ট কারণ কিছু তার পাওয়া যায়নি, এরকম একটা কেসের ব্যাপার আছে। দেখুন যেই চ্যানেল কিন্তু একটা জায়গায় এই এপিলেপসির কেসগুলোতে উনি টিউবারকুলিনাম দিতে বলেছে। এবং দেখুন এই ব্যক্তিগত মতামতকে অনুসরণ করলে কি ধরনের ধাক্কাটা খেতে হয়। আমি এরকম এপিলেপসি বেশ কিছুতে আমি চোখ বুঝে টিউবারকুলিনাম আগে রেকর্ডটা করতাম, করে যা হলেও উনি তো বলেছেন টিউবারকুলিনাম দিতে হবে,
টিউবারকুলাম দিতাম, এবং কপাল ভালো টিউবারকুলাম রেজাল্ট এসে গেল, এবং কয়েকটা রেজাল্ট আসার পর ব্যাস এবার পাল্টা খেতে শুরু করলাম, কিচ্ছু রেজাল্ট হয় না। হাউ ইট পসিবল? তখন আমার টনক নড়ে গেল, তাহলে তাই তো, গন্ডগোলটা কোথায়? টিউবারকুলাম দিয়ে কাজ হয়নি, সে পেশেন্টকে আমি দেখেছি কার্সিনোসিন দিয়ে কাজ হয়েছে, ল্যাট্রামিউট দিয়ে কাজ হয়েছে। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে? এরকম স্পেসিফিক খোঁজা, এটা এরা এরকম বলেন কেন? এরা দেখেছেন যে এরকম এইসব অধিকাংশ ক্ষেত্রে এরকম টিউবারকুলিনাম দিলে পরে কাজ হয়। যেমন হ্যানিম্যান বলেছেন যে প্রেগনেন্ট ওম্যানকে সালফার দেওয়া, একটা দেওয়া উচিত অ্যান্টিসরিক। আমি তো দিয়েছি, জীবনে দিয়ে উপকারও যেমন পেয়েছি, ঝাড়ও খেয়েছি বলো। এইখানেও আমার ডক্টর কেশি দাস আমার ভুলটা ভেঙে দেন, বলে হ্যানিম্যান তো এই কথাটা বলেছেন সালফার দিতে, কি হ্যানিম্যান বলেছেন কি যে সিমটম সিমিলারি না হলেও সালফার দেওয়া যাবে? বলে না, তা তো স্যার বলেনি। বলে গোটা বইটার কথা ভাবিস না কেন? দেখুন, এইসব মনীষী বা এইসব শিক্ষকদের একটা ওয়ার্ডই হচ্ছে আমাদের জীবনে বিশাল পাথেয়, বিশাল পাথেয়। গোটা বইটাকে কেন ভাবিস? তোরা শুধু ওই কথাটাকেই ভাবছিস কেন? খুব দামি কথা। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার একটাই, যে যারা এরকম কারো কারো ব্যক্তিগত প্রভাবে, এমনকি আমাকে পর্যন্ত ইনক্লুডিং, ব্যক্তিগত প্রভাবের দ্বারা পরিচালিত হবেন না। যুক্তি এবং অথেন্টিক লোকের যুক্তিটা আপনাকে গ্রহণ করতে হবে, এবং সেই যুক্তি আপনাকে দেবে অর্গানন। অর্গাননটা কিন্তু আমি এখনো শিকার, আমি অর্গানন এখন লেখালেখি করছি তো, এই বুড়ো বয়সে এসে বুঝতে পারছি অর্গানন সব শেখা হয়নি আমার। আরো যদি কয়েকটা বছর বেঁচে থাকি তখনও দেখবো শেখা সব হয়। কারণটা কি? এটা হচ্ছে অর্গাননটা হচ্ছে হ্যানিম্যানের সর্বশ্রেষ্ঠ গবেষণামূলক গ্রন্থ। ফলে এখানে এর উৎকর্ষতার ধারে কাছে কি আমরা পৌঁছতে পারবো? সেই মেরিট তো আমাদের নেই। তাহলে এপিলেপসির কথা আসলো, এইবার এখানে কি বলছে? এইবার কি বলছে? আমার একটা এপিলেপসির কথা মনে পড়ে গেল, একটা বাচ্চার। তার মায়ের হিস্ট্রি ছিল কি, মানে এই বাচ্চাটা হওয়ার আগে ওর একটি ছেলে ছিল, সেই ছেলেটা পুকুরে ডোবায় ডুবে মারা যায়। সেই বাচ্চাটার কথা আমাকে যখন রেকর্ডিং করছে তখনও সে কাঁদছে, তখনও সে না বলে পারছে না। তারপরে এই বাচ্চাটা আসলে, আমরা এই বাচ্চাটা যে আসলো তাতে কি আপনার কষ্টটা কমেনি? বলে কমে কখনো? মায়ের মায়ের কাছে যা চলে যায় সে কি মা ভুলতে পারে? এই বাচ্চাটা আছে বলে আমি বেঁচে আছি, কিন্তু ওর কথা আমি কি করে ভুলবো? টুকটুক করে ঘুরে বেড়াতো, এই 5-6 বছর বয়স ছিল তার বাচ্চা। তাহলে দেখা যাচ্ছে যে সন্তান হয়ে গেল, তার সন্তান চলে গেছিল, আবার সন্তান চলে আসলো, তাতে তো তার এটা ক্ষতিপূরণ হওয়ার কথা ছিল। যেমন আপনার টাকা নষ্ট হলো, আপনি টাকা দিলেন, বস্তুগত জগতে এটা ক্ষতিপূরণ হয়ে যায়। যে পেশেন্ট মা কি করলো, সেই মা কিন্তু ভুলতে পারলো না, তার মাথার মধ্যে গেঁথে বসে আছে। এ কে গেঁথে রাখে? দ্যাট মায়াজম। মায়াজম না থাকলে আপনার মনের মধ্যে ওইটা গেঁথে থাকতো না। লজিক্যাল বা যুক্তিগত, যুক্তিগত গ্রাহ্য মন, যুক্তি কি বলে? কেউ পৃথিবীতে অমর নয়। আমরা একথাও মুখে অনেক সময় বলি, কার কখন সময় আসবে ওপরওয়ালা টেনে নেবে কেউ জানি না। আমরা তো জানি যে মৃত্যু আমাদের হাতে নেই। আমরা সবাই ধরে নিই যে উপরওয়ালার হাতে মৃত্যু আছে, বা তিনি যে কদিন রাখবেন ভেবেছেন সে কদিন রাখবেন, কিন্তু মুখে বলি, অন্তরে প্রবেশ করে না এসব কথাবার্তা। এসব নাটক ছাড়া কি? আমরা নাটক করি। কেন করি? এটাও মায়াজমের প্রভাব। আমরা যদি রিজন গিফটেড হতাম, যুক্তিবাদী যদি হতাম, তাহলে আমরা ভাবতাম হ্যাঁ মারা গেছে, এটা সত্যি খুব কষ্টের ব্যাপার, সন্তান কষ্ট পেত। তারপর যখন একটা সন্তান হয়ে গেলো, তাকে নিয়ে আস্তে 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 সেটা ভুলে গেল। অনেকে ভুলে যায়ও, দেখবেন আপনি রেকর্ড করে দেখবেন যে অনেক মা আছে, পিসি আছে, স্বাভাবিক হয়ে যায়, সেটা বলে আর ডাক্তারবাবু এখন আর মনে পড়ে না, আর এই কষ্টটাও আর নেই, আমার একে নিয়ে মনটা ভরে গেছে। এই যে রিজন, এখানে রিজন গিফটেড, আমি যা নেই সেটা নিয়ে মাথা খারাপ করার থেকে যা আছে সেটা নিয়ে আমাকে ভালো থাকা উচিত নয় কি? আমার যুক্তিটা বুঝতে পেরেছেন? রিজন কি বলবে, যুক্তি কি বলবে? বাবা যা গেছে সে মেনে নাও, যা আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট নাও। আমরা কিন্তু অন্যকে বুঝাতে গেলে বুঝি, নিজের ক্ষেত্রে হলে বুঝি না। তার মানে কি? আমাদের যুক্তিবাদী মন তৈরি হয়নি, আমরা যুক্তি রিজন গিফটেড হতে পারিনি। অ্যানিম্যান নন নর্মাল অ্যাপোলিজম এই কথাটা বলেছে।
তা হোমিওপ্যাথ যদি নিজেই যদি রিজন গিফটেড না হতে পারে, সে হোমিওপ্যাথির চিকিৎসাটা করবে কি করে? তার নিজের যোগ্যতা নিজেকে ভাবতে হবে যে আমি কতটা যোগ্য। অ্যানিম্যালের এক একটা অংশকে নিয়ে অনেক কিছু ভাবনার আছে, অনেক কিছু বোঝার আছে, বোঝার শেষ নাই। আপনি বোঝার চেষ্টা করুন, দেখবেন এক একটা জায়গা থেকে অনেক কিছু বেরোচ্ছে যেটা আমরা আগে উপলব্ধি করতে পারিনি। যারা একটু সিনিয়র আছে তারা স্বীকার করবেন যে আপনি এখন যদি অর্গানাইজ পড়তে যান দেখবেন অন্যরকম লাগবে, এখন যদি মেটেরিয়াল পড়তে যান অন্যরকম লাগবে, কারণ আপনার জ্ঞানটা তো বেড়েছে। এবার কি বলছে, তিনি কি বলছেন, ওয়াই শুড দিস বি, এটা এরকম হলো কেন? দেখুন এই যে এপিলেপসি যেটা হলো, এই যে এপিলেপসি স্যারের গল্পটা বলতে বলতে থেমে গেলাম। ওই যে সিনেমার ওই সিনটা দেখে সে ওই যে শুরুটা হলো, তো স্যার তাকে ক্যালকুলেটর কার্ভ দিয়ে কিন্তু সারিয়েছে। তা এটা হরিবল স্যাড স্টোরিজ অ্যাফেক্টস আর প্রফাউন্ডলি হরিবল। অ্যাকচুয়ালি মেয়েটা হচ্ছে খুব সিম্প্যাথেটিক, সেই জন্য এটা হয়েছে। সে ওটা এক্সাইটিং কজ হয়েছে এবং তার ভেতরে ইন্টারনাল কজ ছিল, না থাকলে তো এটা রিসিভ করবে না। রিসিভ করেছে, এবার কন্টিনিউ করছে। এবার ওরা কি করছে, ওরা ওই যে এফেক্টটা, কনভালশনটাকে কমাবার জন্য ওষুধ ওদের আবিষ্কার হয়েছে। কিন্তু এই যে যেখান থেকে সোর্স, যেটা উৎস, উৎসকে কিছু শেষ করার তো তাদের কোনো ওষুধ নেই তাদের। এবং এই এগুলোকে হচ্ছে লোকাল ডিজিজ বলে। লোকাল ডিজিজ বা এই যে লোকাল ডিজিজ বা নেম অফ দ্য ডিজিজ, এই অনুসারে যে চিকিৎসা করা, যেটা এটা করতে গেলে কি হবে, এটা যত বেশি সাবপ্রেশন হবে, ঠিক সেই সাবপ্রেশনের সেই জায়গাটা ভেতরে ইন্টারনালি সরার মধ্যে সেই সরাও ততটা কিন্তু ডিপ্রেসড হবে, ততটা ডিপ্রেসড হবে। এইটা হচ্ছে মজার ব্যাপার। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, ওইদিকে যখন চাপা দেবেন ওইদিকে চাপা পড়বে, তার মানে সরাটা কি হবে, সরি একটু ভুল হয়ে গেল, সরাটা ডিপ্রেস না, সরাটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার অ্যাক্টিভ হয়ে কিন্তু সে বিভিন্ন জায়গায় কিন্তু আস্তে আস্তে সে এগোতে থাকবে। ওই জন্যই লোকাল সিমটম, যেটা আজকাল তো এরকম হোমিওপ্যাথি ডাক্তাররা করছেন, হ্যাঁ, এক একটা সিমটম নিয়ে সব আবিষ্কার করছেন। তা এই লোকাল সিমটমকে যত বেশি আমি দূর করবেন, তত বেশি ভেতরে ইন্টারনাল ক্যালামিটি বা ইন্টারনাল জটিলতা, কমপ্লেক্সিটি বাড়বে। এবং আজকাল এই যে ক্রনিক রোগগুলো যেগুলো আছে, এইগুলো কিন্তু এইসব কারণেই কিন্তু এগুলো ছাড়তে চায় না, আমরা কিছু করতে পারি না। এবং আমরাও অনেক কিছু বিশ্বাস করতে শিখেছি, এটা সারে না, ওটা সারে না। হোমিওপ্যাথিতে একটা কথাই বলা হয়, সব রোগ সারবে, কিন্তু সব রোগের বিভিন্ন স্টেট, যেটা বিভিন্ন অবস্থা, যেটা সেটা নাও সারতে পারে। তার মানে কি, আমি ক্যান্সার ক্যান্সার সারতে দেখেছি, এনে পার্থ আছে, পার্থ যদি থাকে পার্থ বলবে, জানে ঘটনা, আমার হাতেও সেরেছে, তার ডকুমেন্ট নেই, আমার দুটো কেস আছে। তো তাহলে ব্যাপারটা কিরকম হলো, এই যে সেরে গেল, এই যে সেরে গেল, সেরে গেল মানে সবাই সেরে যাবে তা তো নয়, সবাই তো সারবে না। কিন্তু আমরা বিশ্বাস করে রেখেছি যে ক্যান্সার হলে কিছু করে, কিন্তু ক্যান্সার হলে যে রিলিফ দেওয়া যায় অসাধারণ, কি আউটস্ট্যান্ডিং রিলিফ দেওয়া যায় হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে। আমি আমার জীবনের কথা বলছি না, আমি স্যারেদের কাছে প্রচুর দেখেছি, আমরা দেখেছি, আপনারাও দেখবেন। এখানে গবেষকরা দেখবেন বিভিন্ন ক্যান্সারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করছে, তা তো নয়। সেই টোটালিটি অফ সিমটমস, সেই সামগ্রিকভাবে ভাবনা চিন্তাটা আপনাদের করতে হবে। সেটা যদি আপনারা না করেন, হবে না। আপনারা আরাম দিতে পারবেন। ক্যান্সারের যে স্টেজটা ধরুন ইনকিউরেবল স্টেজে চলে গিয়েছে, সেইটা কিন্তু আপনি সারাতে পারবেন না, কিন্তু রিলিফটা এমন দিতে পারেন, সে রিলিফ স্বপ্নেও ভাবা যায় না কি রিলিফ হয়। হ্যাঁ, অসাধারণ রিলিফ হয়। এগুলো না দেখলে কেউ বিশ্বাস করবেন না, আমরা দেখেছি বা আমাদের হাতে কিছু ঘটছে এরকম, সেই জন্য কথাটা বলছি। এইবার যে জানেন কি বলছে, লুক কেয়ারফুলি and you will see a psoriatic or tubercular diathesis.
যেই চ্যানেল কিন্তু টিউবারকুলার ডায়াথেসিস বলতে সোরা সিফিলিসের মিশ্রণটা কি বলেছে মূলত। টিউবারকুলার ডায়াথেসিস দেখুন, লক্ষ্য করে দেখুন, এগেন এগেন হিয়ার ইজ এ কেস অফ হিস্টেরিয়ার কেস। আপনারা জানেন হিস্টেরিয়া, আমরা তো প্র্যাকটিসার মেডিসিনে পড়েছি। হিস্টেরিয়ার কেস ইন এ গার্ল অফ 20 ইয়ার্স, মানে 20 বছর একটা মেয়ের আপনি হিস্টেরিয়ার কেস পাচ্ছেন। সি ইজ ওয়েল ডেভেলপড অ্যান্ড অল অ্যাপিয়ারেন্স হেলদি, তাকে দেখতে খুবই সুন্দর, তা সব কিছু হেলদি, বাট অ্যাট সাচ মেনস্ট্রুয়াল পিরিয়ড she suffers in a way that almost beyond description। মানে মেন্সের সময় সে কিন্তু এমন ভয়ঙ্কর কষ্টে সে ভোগে, হ্যাঁ, এমন সে কষ্টে ভোগে যে সেটা বর্ণনা করা যাবে না। এ ভায়োলেন্ট ডিসমেনোরিয়া, এক্সট্রিম পেন, ভায়োলেন্ট ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া আপনারা জানেন, এক্সট্রিম পেন, প্যাজমস, খিচুড়ি, প্যাজমস অ্যান্ড ম্যানিয়া, সেই সময় বিভিন্ন রকম ম্যানিয়াও তার আসতে পারে, না আসার কিছু নেই। এইগুলো সব আসবে উইথ গ্রেট মেন্টাল অ্যাজিটেশন, তার সঙ্গে মেন্টাল অ্যাজিটেশনও, তার মানসিক উদ্বিগ্নতা, মানসিক কষ্ট। তারপর কি ডিসেন্ট্রি অ্যান্ড ভেরি স্ট্রেঞ্জ সিমটম। অ্যান্ড হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ সাচ কেস? এইটা, এই যে সাচ কেস, এর একটা হিস্ট্রিটা কি আছে? আমার একটা মনে পড়লো, এই কেসটা কিন্তু আমাদের গুরু তপন কাঞ্জিলের এই কেস। এরকম একটা ভয়ঙ্কর ডিসমেনোরিয়ার কেস আমি রেফার করেছিলাম ওনাকে। উনি বছর খানেকের বেশি হলো, ওনার ওষুধে কিন্তু পার্সিয়াল রিলিফ হচ্ছে, কোনোভাবে কিও হচ্ছে। তো উনি আমাকে বললেন যে দেখ কোনো জায়গাটা মিস হচ্ছে। তা পেশেন্ট হচ্ছে কিছুতেই স্যারের সামনে আসতে চায় না। উনি স্যার রাজি হচ্ছিলেন না, অনেক অনুরোধ করেছে বলে স্যার রাজি হচ্ছিলেন। পেশেন্ট ফোনে কথা বলবে, স্যারের সঙ্গে কথা বলবে, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, সেটা আমিও বললাম স্যার একবার চেষ্টা করে দেখুন, আমি তো আছি। এসব বিভিন্নভাবে বোঝানোর পর রাজি। তা বলে তুই এক কাজ কর, তুই ওর বাড়িতে যা, ওর সঙ্গে হৃদ্যতা তৈরি কর। ওর সঙ্গে হৃদ্যতা তৈরি করার জন্য কয়েকবার আমাকে যেতে হলো। তা তার সঙ্গে গল্প করতে করতে আমি আমার ছোটবেলার গল্প কিছু বলছি, যে ছোটবেলায় খুব শান্ত ছিলাম, তো সেই গল্পগুলো তাকে বলছি। সে খুব হাসছে, খুব মজা পাচ্ছে সে। তখন মেয়েটা টেনে পড়ে, মেয়েটা বলছে তাহলে জেঠু তুমিও এরকম? হ্যাঁ, আমি কম নাকি? হ্যাঁ, এইসব গল্প টল্প হচ্ছে। তখন এই করতে করতে তখন তার একটা ঘটনা বেরিয়ে গেল। সে ক্লাস 3-তে যখন পড়তো, তখন তার ওই ক্লাস মনিটরের সঙ্গে একটা ঝামেলা, তর্কাতর্কি। মনিটর কি করেছিল, তার পেন্সিলটা ওর বাক্সেতে বা ব্যাগেতে ঢুকিয়ে দিয়ে ওকে চোর সাজিয়েছিল, যার জন্য ওকে শাস্তি হিসেবে নীল ডাউন করে বাইরে বসিয়ে, ফুল ক্লাসটা বসিয়ে রাখা হয়েছে। এবং এই কথাটা তার বাবা মার কাছে যে রিপোর্ট যায়, সেই জন্য দিদিমণির কাছে গিয়ে হাতে পায়ে ধরে ওটাকে বলছে আমি দেবেন না, বাবা মা হয়ে যাবে, দেবেন না। তাহলে আমার, তাকে বুঝিয়েছি অনেক কিছু, ঠিক আছে আমরা দেবো না, এরপর যেন তুমি এরকম কাজ না করো। সেই যে চুরির অপবাদ যেটা দিয়েছে, সেইটা কিন্তু যখন বলতে বলতে তখন কিন্তু ঝাউমা করে কাঁদতে শুরু করলো আমার। আর তুই এটা কার কাছে বলিসনি কেন? এটা কার কাছে বলবো, বাবা জানতে পারলে এখন হয়তো বলতে পারে, ভয়টা কেমন দেয়। যাই হোক, এই যে আমি একটা এক্সাইটিং কজ খুঁজে খুঁজে বার করলাম, থাকে সাদা হয়। হ্যাঁ, প্রকৃতি এত নির্দয় নয়। প্রকৃতি যেমন রোগ দেয়, তার আরোগ্যের কৌশলও প্রকৃতি জানিয়ে দেয়, আমরা ধরতে পারি না, কারণ আমরা সেরকম যোগ্য নই। আমরা নিজেদের অনেক যোগ্য ভাবি, কিন্তু বাস্তবে আমরা এতটা যোগ্য নই। যোগ্য হলে পৃথিবীর চেহারাটাই পাল্টে যেত। হোমিওপ্যাথরা যদি যোগ্য হতো, যোগ্য হোমিওপ্যাথ যদি পাওয়া যেত, হোমিও চিকিৎসক অনেক আছে,
কিন্তু হোমিওপ্যাথের সংখ্যা বড্ড কম। হোমিওপ্যাথ যদি হতো তাহলে তো পৃথিবীর চেয়ারটাই পাল্টে যেত স্বাস্থ্য। এরপরে স্যার ওষুধ দিলেন, স্যার তাকে বলছে এবার তোমার সেরে যাবে, এবং সত্যি সত্যি সে সেরে গেল। তাহলে এই যে ডিসমেনোরিয়ার, এই যে আমি এটা বক্তব্যের উদ্দেশ্যটা বললাম, স্যারের মতন মানুষ বছর দেড় ধরে পাজল হচ্ছেন, স্যার কোনোভাবে কিছু কায়দা করতে পারছেন না, এবং হয়তো বলতে পারে সামনাসামনি দেখেননি। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। তখন জানিলাম যে কোন স্ট্যান্ডার্ডে কোন ধরনের ইন্টেলিজেন্ট যারা আমরা সান্নিধ্যে এসেছি তা আমরা জানি। তুখোর একজন হোমিওপ্যাথ, তুখোর, রেয়ার কোয়ালিটির হোমিওপ্যাথ। তো ফলে তিনি ফেল করছে, তিনি তখন বুঝছে যে কোনো জায়গাটা অসুবিধা হচ্ছে, তুই একটু বার কর, তুই একটু ধৃষ্টতা করে। ও সেইটার জন্য আমাকে কয়েকদিন যেতে হয়েছে তার বাড়িতে। তাহলে এইটা বুঝতে পারছেন, এখানে কিন্তু আমি টাকা পয়সার কথাটা আমি ভাবিনি, যদিও সে আমাকে লাস্ট দিন আমাকে একটা বিয়ে দিয়েছিল, জোর করে দিয়েছিল। তা আপনি এত বারবার আসলে একটু না দিলে আমার খুব খারাপ লাগছে, দিয়েছি। সেটা আলাদা কথা, কিন্তু আমি তাকে টাকাটা পাবো আশা করতে যাইনি। আমি হোমিওপ্যাথিটা ঠিক মতন করতে পারা যাবে সেই জন্য আমি গেছি, পুরো নির্দেশে গিয়েছি। মানে বুঝতে পারছেন, এই যে অনুভব করা যে কোনো জায়গায় একটা ভুল হচ্ছে, পাওয়া যাচ্ছে না, এই লিঙ্ক একটা আমরা হারিয়ে ফেলেছি, এইটা বোঝা, অনুভব করা, এটাও কিন্তু একটা বড় শিক্ষা বা বড় ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টগুলো আপনার আসবে যদি এই অথেন্টিক বইগুলো যদি আপনারা বারে বারে পড়েন, নাহলে আপনারা আসবে না কোনোদিন। অমরনাথ এই বলেছে, কমল এই বলেছে, এইসব গল্প দিয়ে হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথি আপনাকে নিজেকে নিজের মতন করতে হবে, এই অথেন্টিক বইগুলো পড়ে করতে হবে। তারপর কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ সাচ কেসেস, টিউবারকুলার। এই টিউবারকুলার ব্যাপারটা কি, টিউবারকুলার ব্যাপারটা এখানে বলছেন, এখানে একটা ব্যাপার আছে। টিউবারকুলার বলে তো কোনো আমাদের তো হ্যানিম্যান আবিষ্কার করেছে কি, সোরা সিফিলিস সাইকোস। টিউবারকুলার বলে তো কোনো অ্যান্টি টিউবারকুলার বলে তো কিছু নেই। অ্যান্টি শরিক আছে, অ্যান্টি সাইকোটিক আছে, অ্যান্টি সিপিলিটিক আছে। এটাতে তার তিনটে আবিষ্কার, এটা তো মৌলিক আবিষ্কার। এবার দেখবেন বিভিন্ন রকম মায়াজাম আবিষ্কার করছে সব, এক একজন এক একটা। এই তিনটেকে নিয়ে মানে সে খেলনাপাতির মতন আর কি, বুঝেছে না, খেলনা করে না ছোটবেলায় আমরা বালি দিয়ে আরো কিছু এটা ওটা দিয়ে, বাড়িটা এক জায়গায় রেখে বললাম এটা মাংস, এটা রেখে বললাম ভাত, ডিম, ডিমটা কেমন খেতে হচ্ছে, মাংসটা খেতে খেয়েছে, ছোটবেলায় এরকম দেখুন বাচ্চারা এরকম দেয়, বিশেষ করে মেয়েরা। এগুলো খেলা হচ্ছে, খেলা হয়, কিন্তু মূল ব্যাপারটা তা তো নয় আসলে। মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট, চরম আকার, এই চরম আকারটা কিন্তু সিপিলিসের বৈশিষ্ট্য। এবার যখন এটা এই টিউবারকুলার স্টেট, যেটা স্টেটটা বলতে আমার আপত্তি নেই, এই জায়গাটিতে আমি কন্ট্রাডিক্ট করছি আমি যে চ্যানেলের সঙ্গে। অবশ্য আমি পণ্ডিত বলে অন্যান্য শিক্ষকদের বা স্টলারদের ইয়েটাকে ফলো করে করছি। এইবার টিউবারকুলারটা যখন সোরা সাইকোটিক যখন হবে, তখন কি হবে, প্রলংড হবে, প্রলংড হবে, তার সঙ্গে অ্যাংজাইটি থাকে, টিপিক্যাল অ্যাংজাইটি থাকে। এইটা হচ্ছে সোরা সাইকোটিক হলে পরে যে ডিসপেনিয়া যে এইরকম ইয়ে, তার সঙ্গে তার তো আপনি ওই মেনস্ট্রুয়াল ফ্লো গুলোর ইয়েগুলো মানে তার ওডার বলুন, তার ইন্টেন্সিটি বলুন, তার ইয়ে ফ্লো বলুন, এই এক্সট্রা যোগ করলে দেখবেন এসে যাবে, আপনি অসুবিধা হবে না। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, এই যে এক্সট্রিম, যেটা এক্সট্রিমিস্ট, চরমপন্থী, এই চরমপন্থী পেন তো সরাতেও হয়, সরার পেশেন্টে খুব সেন্সিটিভ পেন, মারাত্মক পেন হচ্ছে, দ্যাট ইজ সেন্সিটিভ। এই পেশেন্টটা কিন্তু দেখবেন সেন্সিটিভ বলবে না, একমাত্র বলবে চেপে ধরলে আরাম হচ্ছে, সেটা হলে সাইকোটিক ইয়ে হয়ে গেল। কোনো পেশেন্ট বলবে না আবার কোনো কিছুতেই আরাম হয়, যদি সেটা গরম সেক দিলে আরাম হয়, শরীর স্টেটটা ওখানে আছে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, গরম দিলে, গরম সেক দিলে যদি বেড়ে যায়, দ্যাট ইজ সিপিলিটিক স্টেট। এই যে ছোট্ট ছোট্ট মডেলিস্ট গুলো, শুধু মডেলিস্টটা ধরে ধরে ওই কটা ওষুধ মেলালেন আর কত নাম্বার পেলেন, সেই ছোটবেলায় আবার তাস খেলতাম না, হ্যাঁ, যে যত নাম্বার পেতো সে জিততো। আমরা কিন্তু হোমিওপ্যাথি এইভাবে জিততে পারি না।
যে যত বেশি নাম্বার পায় তাকে সেটা দিলে করে সে জিতে গেল, এরকম ঘটনাটা নয় আসলে। এটা আমি এর আগেও অনেকবার বলেছি, আবার বলছি। তাহলে এই যে টিউবারকুলার স্টেট যেটা, তার মানে আপনাকে কি শিখতে হবে, কি মিশ্র মায়াজম বা মিক্সড মায়াজম যখন আপনি দেখছেন, যখন সেই মিক্সড মায়াজমের মধ্যে কোন কোন মায়াজমটা কি অবস্থায় আছে, তার ইন্টেন্সিটিটা কি, সেটা পেশেন্টকে জিজ্ঞেস করে অ্যানালাইসিস করে ওইখান থেকে আপনাকে বার করতে হবে। আপনি যদি বার করতে পারেন তবেই আপনি এই টিউবারকুলার স্টেটটা বুঝতে পারবেন, নাহলে কিন্তু অমুকে তমুক বলেছে, তমুকে অমুক বলেছে, ও দিয়ে কিছু করতে পারবেন না। কারণ আপনি ওই এই জায়গাগুলো পেশেন্টের কথা শুনে অ্যানালাইসিস করে তবে আপনাকে বুঝতে হবে। এটা খুব কঠিন জায়গা, কিন্তু আমি যেভাবে বলছি যদি চেষ্টা করেন আপনারা কিন্তু 2-4 বার ধাক্কা খেয়ে ঠক্কর খেয়ে ঠিক ইয়ে করে ফেলতে পারবেন। দেখুন, এইটা টিউবারকুলারটা উনি যে বলেছেন আমি ওনার সমালোচনা করেছি, এবার দেখুন তারপরে এমন একটা কথা বলেছেন যেখানে সমালোচনা করতে পারছি না, আমি তাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছি। তাহলে বুঝতে পারছেন যে এই চ্যানেলের মতো লোক, তার সমালোচনা, তার মতন মনীষী, তার সমালোচনা করার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে, তাকে ছোট করার মধ্যে না। আমি যে বুঝতে পেরেছি তার এই ফাঁকটা বুঝতে পেরেছি কি করে, যে এই চ্যানেল পড়েই বুঝতে পেরেছি, যে চ্যানেলের শিক্ষার দ্বারাই বুঝতে পেরেছি, মানে গুরুমরা বিদ্যে যাকে বলে আর কি। দেখুন তারপরে তিনি কি বলছেন, হিস্ট্রিটা বলে কি বলছে, টিউবারকুলার অফকোর্স অ্যান আন্ট অ্যান আঙ্কেল অন দ্য ফাদার সাইড ডায়েট দ্যাট ডিজিজ। তার একজন আন্ট, হ্যাঁ আন্টি, এবং তার বাবার দিক থেকে তার এক কাকা, তারাও টিভিতে মারা গেছে। তাহলে হয়ে গেল টিভি কিন্তু সোরা সাইকোটিক হতে পারে, সোরা সিকলিস্টে বেশি। আপনি কেন্টের রেপোর্টারিটা খুলবেন, খুলে দেখবেন ডান দিকের পাতায় আছে, দেখবেন ওখানে থাইসিসের আন্ডারে দেখবেন আছে, দেখতে পাবেন ওখানে, যদিও ওটা খুব রেয়ার, কিন্তু আছে। আচ্ছা, আজকে আমি এইটুকুই করি। এইটুকু এইটুকু থেকে অন্তত টিউবারকুলার কেন দেওয়া হলো সেটা তো বোঝা গেল। এইটা করে এখান থেকে কোনো কোশ্চেন পত্র হলে আমি কোশ্চেন অ্যান্সার দেবো। আচ্ছা স্যার, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন, যতটুকু আলোচনা হলো স্যার যদি কিছু বলেন। আসলে শব্দ যেই চ্যালেঞ্জ ধরে বলা হয়েছে, আর অমর তো বলেই গেছে, এখানে নতুন করে কথা কিছু নেই। একটা কথাই জানতে হয় যে আমাদের যে সাসেপ্টিবিলিটি না থাকলে কোনো কিছুই আসে না, মানে কোনো ডিজিজ ওই এক্সাইটিং কজ ডজ গুলো আমাদের ভেদ করতে পারে না যদি না সাসেপ্টিবিলিটি থাকে। এই সাসেপ্টিবিলিটিটা তৈরি করে কিন্তু কর্নিক মায়াজম। আর এই কর্নিক মায়াজম, আমার একটা কথা অমর পড়াতে পড়াতে মনে হচ্ছিল, এই নাম্বার 3, 1, 2, 3, এই যে 3টে কালার দিয়ে যাবতীয় রং তৈরি হয়, সত্য রজ তম 3 গুণের খেলা। আবার আমরা এখানেও দেখি যে ওই আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু বায়ু পিত্ত কফের কথা বলা হয়, আর আমাদের হোমিওপ্যাথিতে সোরাসিপিলিস সাইকোসিস। এই সব কিছু তিনের খেলা। এই তিনটাই বিভিন্ন রকম মিশ্রণ করে এই যাবতীয় সবকিছু এত রং বাহারি এই খেলাটা খেলে। আসলে মায়াজম একটা, যখন অ্যাক্টিভ মায়াজম তখন অন্য দুটো সচরাচর প্রকাশ ঘটে না, কিন্তু দুটো মায়াজম মিলে যেটাও বলেছে, আমরা কিন্তু টিউবারকুলার ডায়াথেসিসটা তৈরি হয় ইউজুয়ালি সোরাসিপিলিস, কিন্তু কখনো কখনো সোরার সাথে সাইকোসিস তৈরি হয়। এই নিয়ে একজন এই অর্গাননের গবেষক, তিনি আবার টিচার, সেটা অমর জানে, আমার সাথে তার একটা বিতর্ক হয়েছিল। নামটা কি আর করব? না, দরকার নেই। দরকার নেই। তা ওইটা নিয়ে তর্ক হয়েছিল। আমি কিন্তু তাকে বলেছিলাম
সোরার সাথে সাইকোসিস মিশ্রণ হয়েও কিন্তু টিউবারকুলার ডায়াথেসিস তৈরি হয়। সেই অর্গাননের গবেষক লেখক তিনি কিন্তু আমার কথাটাকে মানেননি। এই নিয়ে আমি বারুইপুর নর্থ ইউনিটে ওই কথাটা ফেলেছিলাম, এবং সেইখানে স্যার তপন কাঞ্জিলাল তিনি কিন্তু সাপোর্ট করেছেন, এবং এইটা আমাদের জেন কাঞ্জিলাল তিনিও কিন্তু একটা জায়গায় বলেছেন। আর আমরা এই যে এই বাংলা ভাষায় যেই সমস্ত অর্গানন বা মেটেরামেডিকা আছে সেখানেও কিন্তু আমরা এই সমস্ত রাইটারের কথা থেকেও কিন্তু এই কথাটা আমরা জানতে পেরেছি। এবং শুধু কথার কথা নয়, এই যে খুব মূল্যবান কথা অমর প্রায় আজকেও বলে গেছে, অনেকবারই বলে গেছে, কোনো ব্যক্তির মতবাদ নয়। আমরা হ্যানিম্যানকেও কন্ট্রাডিক্ট করতে পারি যুক্তি দিয়ে। যুক্তি দিয়ে হলে পারে সেই জায়গায় সব হবে। ওই যে হ্যানিম্যান ওইটা বলেছে ডোজ নিয়ে, যেটা অমর প্রথমেই বললো, খুব মূল্যবান কথা। কোন প্রেক্ষিতে এই কথাগুলো আসলো? আসলে এই যে অ্যাফোরিজমকে অনেকে আবার ওই প্যারা বলেছে। প্যারা আর অ্যাফোরিজমের তফাৎ আছে, সেটাও কিন্তু জেন কাঞ্জিলাল তার একটা রাইটিংস এর মধ্যে কিন্তু বলেছেন, এবং সেইটা একটার সাথে আর একটা যুক্ত আছে। এই জন্য আগাগোড়া না বুঝলে আমাদের কিন্তু ওই সাতকানার হাতি দেখার মতন হবে। কাজে সাতকানার হাতি দেখলে হাতিটাকে আমরা বুঝতে পারবো না, আমরা পার্ট অফ সিমটমস। আমাদের তো রুগীটাকে ধরতে হবে, কোনো একটা অঙ্গকে ধরে সেইটা, সেই থার্ড আই, এই যে তিন, আবার থার্ড আই, তৃতীয় চক্ষু, এই তৃতীয় চক্ষুর এই নলেজ না আসলে হবে না। এবং ঘটনা হচ্ছে যে এই নলেজ আমাদের রোজ রোজ একটু একটু করে বাড়ছে। আর এইটা আমরা একটা এমন একটা মানে চিকিৎসা বিজ্ঞান নিয়ে অধ্যয়ন করছি বা প্র্যাকটিস করছি, যেটা কিন্তু আমরা কখনোই কমপ্লিট হতে পারবো না, অন্তত এই জীবনে তো সম্ভব নয়। এটা বেশ বুঝতে পারছি। এই শুধুমাত্র ওই মানে আহ, ছোট সত্য থেকে বড় সত্যের দিকে যাচ্ছি আর কি। সবই সত্য, কিন্তু সেইটা আবার আরো গভীরতার দিকে যাচ্ছে। এবং ঘটনা হচ্ছে, যদিও এই অমরকে একদিন বলছিলাম যে এই জেন কাঞ্জিলালও ওই কথা বলেছেন, যে আমার আর্লি লাইফের এই মায়াজমের যে মানে গন্ডগোল, মানে জটিলতা, এবং এই কনিক ব্রিজে যে জটিলতা, সেইগুলোর থেকে আমার যত বয়স বাড়ছে তখন কিন্তু জটিলতা অনেক বেড়ে গেছে, এবং আরোগ্যের আমরা করতে খুব সমস্যা হচ্ছে। কিন্তু আবার আমার কাছে দেখছি, আমি মনে হয় আগে চিকিৎসাটার অনেক ভুল ভ্রান্তি ছিল, ইদানিং কিন্তু আমি বেশ ভালো সাকসেস পাচ্ছি, সেটা আমি অমরকেও বলেছি। আসলে এই চিকিৎসা বিজ্ঞানের এই যে রুগীর কথা শুনে বুঝতে হবে। আর এই তপন কাঞ্জিলাল স্যারও বলেন হোমিওপ্যাথিটা কিন্তু সেলফ টট। এই যে ধরিয়ে টরিয়ে দিচ্ছে, কিন্তু রুগীর সাথে যখন আমি কথা বলবেন, ওই কেস ট্রেকিং করে ওই মোডাস অপারেন্ডি বার করা, কোনখান থেকে তার রোগের সৃষ্টিটা হলো, এই এক্সাইটিং কজ, সবই তো মায়াজমটা তো তার রয়েছেই, বেসিক মায়াজমটা তার রয়েছেই। বেসিক মায়াজমটা আমরা কোথা থেকে পাবো? আমরা পাবো তার ফ্যামিলি হিস্ট্রি থেকে। ফ্যামিলি হিস্ট্রি শুধু রোগ ধরে আমরা অনেক সময় এটা করতাম, রোগগুলোর নাম লিখতাম। এই রোগগুলোর নাম লিখে সেখানে কিন্তু বোঝা যায় না। যেমন ফ্যামিলি হিস্ট্রিতে কেউ মারা গেছে, আমরা বুঝে নিতাম যে তাহলে বোধহয় এটা সিফিলিটিক স্টেট। কিন্তু এখন তো আমরা বুঝতে পারি না, ওই যখনই তার মেন্টাল লেভেলে তার অভ্যাসগুলো এবং তার মানসিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, এবং সে কোন ধরনের মানুষ, এই তার মেন্টাল যে সিমটমস গুলো যদি অ্যানালিসিস করি ফ্যামিলি হিস্ট্রি, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। আর খানিকটা ডিজিজ স্টেট তো থাকি। যাই হোক, এইটা দিয়ে আমরা ওই মায়াজমে তার ফ্যামিলি হিস্ট্রি থেকে এই লিঙ্কটা পেয়ে যাই। ওটাও বলেছে অমর যে একটা স্পেস, হ্যাঁ, বা সাকসেশন অফ ডিজিজ, এই অর্ডারটা যে ওইভাবে থেকে যখন আসবে, কিন্তু সবকিছু ওই সিমটমস মিলিয়ে, রেপার্টারি সিমটমস মিলিয়ে দিতে গেলে কিন্তু আমাদের ওই গভীরতা আসবে না। আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়েও বহু কিছু সাপ্রেশন করে ফেলবো। তাহলে সাপ্রেশন হলো কি কিওর হলো আমরা বুঝবো কিভাবে? বুঝবো একটাই উপায়, আর কোনো উপায় নাই, সেটা হচ্ছে ডাইরেকশন অফ কিওরকে যদি ফলো করে, তাহলে পরিষ্কার সেই সত্যটাকে বোঝা যাবে। আর একটা খুব বড় মিস্টেক, সেটা হচ্ছে আমরা ধৈর্য ধরি কম, বা রুগীরা অনেক সময়, বিশেষ করে যারা মানে নতুন প্র্যাকটিশনার,
তাদের তো খুব অবস্থা খারাপ করে দেয় রুগীরে তাদের কোনো ইয়ে করে না, মানে টাইম দিতে চায় না। হ্যাঁ, তারা ওই এক একটা যে সমস্যার কথা বা কোনো একটা লোকাল সমস্যার কথা নিয়ে, বিশেষ করে চর্মরোগগুলো যখন বেরিয়ে আসে, বাবারে কি ঝামেলা। তা আমি তো এখন একটু বলি আর কি, যে এই নিয়ম নীতি মেনে আমরা করব বাবা, আমরা অন্য কিছু ভাবে তো এগুলো কমাতে পারবো না, পোষালে থাকো, না পোষালে যাও। তা এইটা এখন মনে হয় যাই হোক, যে মানে ওই ডাল ভাতটা জুটে যাবে, আর ভয় পাই না। কিন্তু যারা একদম নতুন ডাক্তার, তাদের তো এটা ভাবতেও হয়। যাই হোক, ওই হিম্মতটা রাখবেন, পড়াশোনার মাধ্যমে রুগী চলে যাবে, কিন্তু আপনি নীতিভ্রষ্ট হবেন না। এই নীতিভ্রষ্ট হয়ে গেলে আর হোমিওপ্যাথিটা শেখা যাবে না। ধন্যবাদ, খুব ভালো আলোচনা হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের নেটটা ভালো শোনা গিয়েছে, যাই হোক দিনের বেলাতে খুব কষ্ট হয়েছে আমাদের। এইটা দারুণ দিয়েছে, আচ্ছা। এইটা দারুণ দিয়েছে। খুব খুব সৌভাগ্য, এই মাঝে মাঝে নেট চলে যায়। এই মুহূর্তে আমি বলার সময় নেটটা ছিল। ঠিক আছে, নেটকে দিনের ধন্যবাদ, বেলাতে স্যার ভালো থাকছে আপনার নেট। নেটকে ধন্যবাদ। হ্যাঁ, 5G কে ধন্যবাদ। আমার তো 4G। আচ্ছা স্যার, এরপর আজকের আলোচনার মধ্যে যা কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন, এই তারপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাব, গল্পের মাধ্যমে রুব্রিক নির্বাচন। প্রশ্ন থাকলে করুন, যতটুকু আলোচনা হলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন এই যে কল্যাণ পাল বলেছেন যে ক্যান্সার কি ডিজিজ? কল্যাণ দা প্রশ্ন। তুই বলবি না আমি বলবো? আমাকে বলতে বলে বলবো, আর তোকে যদি বলতে বলে তুই বলবি, আপত্তি কিছু নেই। আমি বলবো, হ্যাঁ, ঠিক বল না, আছে। অসুবিধা। ক্যান্সার আমাদের রোগ, কিন্তু এই যে ডিজিজ ক্লাসিফিকেশনে কি বলা হয়েছে, এই যে কর্নিক মায়োজম, এইগুলোই রোগ, এর বাইরে কিছু নেই। এবং এখান থেকেই ওই বিভিন্ন কম্বিনেশনের যে স্টেট গুলো করে, ক্যান্সার নিজে একটা রোগ নয়, আমরা অন্তত রোগ বলবো না, এটা প্র্যাকটিশনার মেডিসিন বা এলোপ্যাথিক টিচিং থেকে এই কথাগুলো আসে। আমরা রোগ বলতে কিন্তু এই মায়াজমেটিক যে বিষয়গুলো, সেইগুলো নিয়ে আমরা বলবো। ওই ক্যান্সারটা একটা ডিজিজ স্টেট, একটা রেজাল্ট অফ ডিজিজ, কিন্তু ওটা ডিজিজ নয়। ডিজিজ হচ্ছে সোরাসিফিলিস, সাইকোসিস, এই তিনটে এবং তাদের কম্বিনেশন। আমি এইটুকুই বুঝি। আচ্ছা, আমি এর সঙ্গে একটু যোগ করে দিই, কল্যাণের সুবিধা হবে। সেটা হচ্ছে যে ক্যান্সার যদি হয়, ক্যান্সারের ক্ষেত্রে সোরাসিফিলিস সাইকোসিসের বাইরে কিছু নাই। এবার কারো ক্ষেত্রে সোরার প্রাধান্য থাকে, কারো ক্ষেত্রে সিফিলিসের প্রাধান্য থাকে, কারো ক্ষেত্রে সাইকোসিসের প্রাধান্য থাকে। হোমিওপ্যাথির মূল শিক্ষাটা হচ্ছে কি, সমন্বয় সাধন। হ্যাঁ, আর অন্যান্য ব্যবস্থাটা কি, সবাইকে বিচ্ছিন্ন করে দাও, বিচ্ছিন্ন করে দিয়ে তাকে বড় করো। এখানে এই ক্যান্সারের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকম ক্যান্সারের নাম আছে, সেই অনুযায়ী তাদের এক একটা গবেষণা করে এক একটা ক্যান্সারের উপরে বিশাল বিশাল সব পাতা সব খরচা হচ্ছে, কিন্তু মূল জায়গায় তো গন্ডগোল। এবার তার লিঙ্ক কোথায়? একটা সময় একটা লিঙ্ক নেই তো, এই লিঙ্কের জায়গাটা গন্ডগোল। হ্যানিম্যান তো অর্গানন প্রত্যেকের লিঙ্কের কথা আমি আপনাদেরকে বলেছি। পেশেন্ট যখন আমি রেকর্ড যখন করবেন, তখন আমি তার ইয়ে বংশের ইতিহাস, পুরনো ইতিহাস, বর্তমান ইতিহাস, তিনটে মিলিয়ে একটা লিঙ্ক করবেন। তার শুধু বর্তমানটা ধরলে হবে না, তো রোগের ক্ষেত্রেও তাই। এইখানেও দেখবেন ক্যান্সার যার হয়েছে, আমার একটা ক্যান্সারের কথা মনে পড়লো এরকম, একটা ক্যান্সারে আমি পেনটাকে কমাতে পেরেছিলাম, দিন 15 না 18-20 দিন বলে কমাতে পেরেছি। সে ভদ্রলোক আমাকে একটা খুব প্রশ্ন করেছিল, তখন আমার আর্লি লাইফ তো আমার, বলে আমি সারা জীবন যোগব্যায়াম করলাম, আমি খাদ্য খাওয়ার খুব বুঝে সুঝে খাই, আমার ক্যান্সার হলো কেন? দিস ইজ দ্য ফ্যাক্ট। তার পেশেন্টের যেটা গল্পটা যেটা পাওয়া গেল, বেশি বলার ইয়ে নেই, ছোট্ট করে বলি। বলে বলছে আমার ছেলেদের সঙ্গে আমার কোনো রকম ইয়ে নেই, কোনো রকম সমস্যা কিছু নেই, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি, ছেলেকে আলাদা ফ্ল্যাট করে দিয়েছি। হ্যাঁ, আমার পয়সার তো অভাব নেই, যে কথা হচ্ছে যে ফ্ল্যাট কিনে দিয়েছি, একসঙ্গে আমি থাকিনি, কারণ ব্যাপার হচ্ছে পরের মেয়ে যদি আমাকে সে পছন্দ না করে, তখন ছেলে কোন দিকে যাবে? অতটা লজিক্যাল মাইন্ড, ছেলে কোন দিকে যাবে? তাকেও ছাড়তে পারবে না, আমাকেও ছাড়তে পারবে না, খুব দ্বন্দ্বে ভুগবে, সেই জন্য ওটা দিয়ে দিয়েছি।
কাছাকাছি একটা ফ্ল্যাট দিয়েছি, মানে যেখানে আমি হাতিবাগানে দেখতে গেছিলাম এইখানেই কাছাকাছি দিয়েছি, প্রায়ই আসে, সম্পর্ক আমাদের ভালো, ইত্যাদি ইত্যাদি। তো তখন এই করতে করতে তখন আমি আমি তো আস্তে আস্তে তাকে ইয়ে করতে শুরু করলাম, কারণ তো নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, তা সেই কারণ খুঁজতে খুঁজতে লাস্টে পাওয়া গেলো কি, যে তার হাতিবাগানে একটা খুব ইয়ে এসেছিল, একটা সিনেমা এসেছিল। তা তারা স্বামী স্ত্রী সিনেমা দেখতে চলে গেছে, টিকিটটা কেটেছে। ওই দিন তার মাস্টারমশাই আসবার কথা ছিল, তার মাস্টারমশাই আসার কথা ছিল, সেটা তাদের ভুলে গেছে। ওই মেয়েটাকে তখন বলে, দেখ মাস্টারমশাই তো আসবে কিনা তো বলে যায়নি, আজকে তো ডেট ছিল, লোডশেডিং হয়ে গেলে তুই এই লম্ফটা জ্বালাস। দেশলাইটা দিয়ে গেছে, তারা সিনেমা দেখতে গেছে। এবার দরজা তো তার বন্ধ, দরজা বন্ধ, মাস্টার আসলে খুলবে। এইবার কি হয়েছে, মেয়েটা ওই লোডশেডিং হতে ওই দেশলাই দিয়ে ওই ইয়েটা জ্বালাতে গিয়ে লম্ফটা কিভাবে উল্টে গেছে, উল্টে গিয়ে তার গাউনে আগুন লেগে গেছে। এবার গাউনে আগুন যে ছুটে বেরিয়েছে, চিৎকার করেছে। ফ্ল্যাটে তো কেউ কারোর কথা শোনে না, সে পুড়ে ছাই হয়ে গেছে, মারাই গেছে সে। তার বাবা মা এসে ইয়ে করছে, খুলছে না, খোল খোল কি হলো। সে তারপর দরজা ভেঙে যখন ঢুকে দেখে, তখন মেয়ে পুড়ে ছাই হয়ে গেছে। এই যে ব্যাপারটা ঘটেছে, এই কথাটা বলতে বলতে তখন ভদ্রলোক কাঁদতে শুরু করে, কান্না থামানো যাচ্ছে না। এইবার আমাকে একটা জিনিস দেখতে হয়, তখন তো আমার এই বুদ্ধিগুলো ছিল, ওয়েদার ইট ইজ গ্রিফ, গ্রিফ তো অবশ্যই, শুধুই কি গ্রিফ। তখন সে বলছে যে আপনার তো মারা গেছে, এটা নিয়ে আপনি কি ভেবেছেন। বলে আমার একমাত্র ইয়ে ইয়ে মারা গেল, নাতি মারা গেল, তখন একমাত্র ছিল আর কি, মারা গেল, তা আমি কষ্ট পাবো না। খুব ভালো কথা, এই করতে হবে। আমার কষ্টটা কোন ধরনের কষ্ট। তখনও স্ত্রী বলছে, তুমি তোমার কষ্টটা বলো না, আমরা তো জানি। তুমি আমাকে একবার দুবার বলেছিল, ও ওইটা, বলে ওটা তো সবারই কষ্ট, আর কি কষ্ট। বলছে ডাক্তারবাবু, মৃত্যু তো হতেই পারে, আমি তো ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর যার সময় হবে নিয়ে নেবে। কিন্তু ঈশ্বর ওকে এত কষ্ট দিয়ে নিল কেন। কষ্ট দিয়ে মানে এই যে পুড়ে যন্ত্রণায় চিৎকার করতে করতে বাবা বাপি বাপি মা মা চিৎকার করলো, কিন্তু কোনোভাবে কেউ নিস্তার পেলো না, পুড়ে পুড়ে আস্তে আস্তে মেয়েটা মরে গেল। আমি এইটা মেনে নিতে পারছি না, ঈশ্বরের উপর আমার এখন আর ঘেন্না এসে গেছে, আমি আর কোনো ঠাকুর দেবতা বিশ্বাস করি না, ইত্যাদি ইত্যাদি। সে তখন বলছে অভিমান। এখানে ঘটনাটা কিরকম হলো তাহলে, এখানে দেখুন, এই সিমটমের মধ্যে বুঝে দিচ্ছি কি করে গেলে বুঝতে হয়। গ্রিপ তো আছে, গ্রিপ মানে কি, ইমোশনাল লুজিং সামথিং ফর এভার, চিরদিনের হারাবার বেদনা। এখানে কি হয়েছে, কিভাবে হারিয়েছি, তার বেদনাটা যে তৈরি হয়েছে, কিভাবে আগুনে পুড়ে হয়েছে। এই যে আগুনে পোড়ার কষ্ট, এখানে আগুনে পোড়ার কষ্টটা কিন্তু তাকে বেশি কষ্ট দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই একটা ইমোশনের মধ্যে দুটো ইমোশন লুকিয়ে আছে। এই যে বেশি কষ্ট দিয়েছে, দ্যাট ইজ সামথিং কি হরিবল, হরিবল, হরিবল থিংস তো এটা। এই যে হরিবল থিং যখন হলো, তখন এইটাকে ধরে ওর সঙ্গে ওই গ্রিপ ধরে তবে তাকে ওষুধ দেওয়া হয়েছে, এবং ওষুধ দেওয়ার পর দুর্দান্ত রেজাল্ট হয়েছিল। 18 দিন কি 19 দিনের মাথায় হঠাৎ করে তার এখানে একটুখানি আমার একটু কথা বলে নি। এখানটাতে তার কিন্তু সে যে ঈশ্বরের বিশ্বাসী ছিল, এবং তার ঈশ্বরের বিশ্বাসটা তার টলে গেল, এবং সে ঈশ্বরকে দোষারোপ করছে, ঈশ্বরের প্রতি তার রাগ দুঃখ ক্ষোভ হচ্ছে, এটাও একটা তার বিবেচনার বিষয়ের মধ্যে আসবে নাকি? হ্যাঁ, সেন্টিমেন্টাল তো, অভিমান তো, এটা অভিমান হয়েছে ঈশ্বরের প্রতি। ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই তা তো না, ও তো বলছে তো ঈশ্বর তো যার যে সময় দিয়েছে সেই সময় অনুযায়ী যদি ঈশ্বর তুলে নেবেন, এটা নিয়ে আমার অত কষ্টটা নেই। ওকে এইভাবে নিলেন কেন, কথাটা বোঝা যায়, ঈশ্বরের নিষ্ঠুরতাটা তিনি মেনে নিতে পারেন না। কথাটা বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি। হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এখানে এখানে একটা ইনজাস্টিসের শিকার হলো তো, হ্যাঁ সেই হ্যাঁ, ঈশ্বরকে তো সেইটাই বলছি। সেটাই বলছি তো, তার সঙ্গে তার ছেলে যে ওই কাণ্ডটা করেছে সেটা তো মেনে নিতে পারে। স্যার এই ওষুধ এই কি এই এই যে- কি বলো, ওষুধ কি ক্যালকেরিয়া দেওয়া ছিল? আমি বুঝলাম না কথাটা বাবা। ওষুধ যে মেডিসিনটা দেওয়া হয়েছিল সেটা কি ক্যালকেরিয়া দেওয়া হয়েছিল?
হ্যাঁ, ক্যালকিলেই তাকে ক্যালকিলে দেওয়া হয়েছিল। স্যার এটা আপনি কস্টিকাম বলছিলেন না, কস্টিকামের কেস বলছিলেন? না, এটা কস্টিকামে ছিল, এটা ক্যালকিলে দেওয়া হয়েছিল। বলছি উনি কেমন করে জ্বলেছে পুড়েছে সেটা নিজের অনুভব করেছেন, মানে এত ওনার সিম্প্যাথি। হ্যাঁ, হ্যাঁ, সিম্প্যাথি তো আছে, কিন্তু কথা হচ্ছে যে ওই এত কষ্ট কেন ঈশ্বর দিল ওকে। ওই সিম্প্যাথির ওই কেসটা অন্য কেস, ওটা অন্য কেস। এরকম পুড়ে মরার কতগুলো আমার কাছে আছে, গলায় দড়ির অনেকগুলো কেস আছে, বিষ খাওয়ার অনেকগুলো কেস আছে, আচ্ছা, বুঝে গেছে। হ্যাঁ। হ্যাঁ, হরি বল। আচ্ছা, এরপর স্যার আমরা এই আজকের এই প্রথম টপিকটা তাহলে শেষ করছি, প্রথম পার্টটা। এবার সেকেন্ড পার্টে তারপর আসবো আমরা। সেকেন্ড পার্টে আসবো। তো তুমি ওই ইয়েটা দিয়ে দাও, দেখি না ইয়ের জায়গাটা, না তুমি ওটা দিয়ে দাও, যেটা আমি ইয়ে নিয়ে গল্পটা। আলোচনা করবো না, আচ্ছা, ওটা দিয়ে দাও আমাকে একটু। এক আচ্ছা, মিনিট স্যার। সুমানলো, তুই ওটা দেখে দেখে একটু পড়তে পার।